এই তুমি সেই রাফি না, যে কিনা 8 বছর আগে ধর্ষণ করার চেষ্টায় জেলে গিয়েছিলে? পিছন থেকে এমন কথা শুনে একটু বিরক্ত হয়ে ঘুরে দেখি আমার পাশের বাসা সেই শফিক চাচা। তারপর একটু মুস্কি হেসে উত্তর দিলাম, হ্যাঁ চাচা, আমি সেই রাফি। কেমন আছেন চাচা? শফিক চাচা বলল, আমি কেমন আছি তা তোমার না জানলেও চলবে, আগে বলো তোমার কি অবস্থা। জেলের ভাত খেয়ে কি এই 8 বছরে কিছু শিক্ষা হলো না, আবার ওই আগের মতোই আসো? শফিক চাচার এমন কথা শুনে থমকে গেলাম। এই শফিক চাচা আমার এত ভালোবাসতো যে তার বাড়িতে যদি ভালো কিছু রান্না হতো তবে সে আমাকে না দিয়ে খেত না। আর সেই শফিক চাচা আজ আমাকে এমন কথা বলতে পারলো। তারপর আমি মাথা নিচু করে আসি। তারপর শফিক চাচা বলে ওঠে, কিছু বলছো না যে? নাকি জেলে থেকে কান দুইটাতেও শুনতে পাও না? তারপর একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললাম, জি চাচা, ভালো আছি, আপনি কেমন আছেন? শফিক চাচা বলল, আমি তো ভালোই আছি। তা কবে জেল থেকে ছাড়া পেলে, নাকি জেল থেকে পালিয়েছো? শফিক চাচার এমন কথা শুনে যেন কান্না পাচ্ছে, কিন্তু ধরে রেখেছি। এই সেই শফিক চাচা যে কিনা আমার বন্ধুর চেয়ে কোনো অংশে কম ছিল না, এমনকি মাঝে মাঝে আমার সাথে মাঠে গিয়ে খেলতো। আমার একটু শরীর খারাপ হলে নিজে অফিস না গিয়ে আমার সাথে থাকতো, সবসময় নিজের আপন ছেলের মতো ভালোবাসতো। তিনি আমাদের এলাকার একজন গণ্যমান্য মানুষ ছিলেন, আর তিনি আমারে সবচেয়ে বেশি ভালোবাসতেন, যেটা বলার বাইরে। আর তিনি এই 8 বছরে এত পরিবর্তন হয়ে গেল, এক মিথ্যা মামলায় কিনা আমাকে পুরো পৃথিবীর কাছে বিশাল এক অপরাধী বানিয়ে দিল। তারপর শফিক চাচাকে বললাম, চাচি কেমন আছে? চাচির শরীর ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। তা বললে না তো, কবে জেল থেকে এসেছো? কালকে দুপুরে ছাড়া পেয়েছি। ও তা ভালো, এখন অন্তত ভালো হয়ে যাও, নাকি আবার আগের মতোই ওসব করবে? রাফি নিশ্চুপ। শফিক চাচা বলল, কি কিছু বলছো না যে? রাফি বলল, শফিক চাচা, আপনার মেয়ে ইভা ভালো আছে তো? এই কথা বলার পর শফিক চাচা যেই কথা বলল তা শুনে আমি ভীষণ অবাক হয়ে যাই। তিনি বললেন, কেন, একবার নিজের মামাতো বোনের সাথে হয়নি, এবার আমার মেয়ের দিকে কোন নজর দিচ্ছিস? আমি শুধু অবাক হয়ে থাকলাম, যে শফিক চাচার মেয়েকে আমি নিজের বোনের চোখে দেখি, আজ কিনা শফিক চাচা এমন কথা বলতে পারলো। আমি শুধু নীরবে সব শুনলাম, আর নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না। চোখ থেকে 2 ফোঁটা পানি বের হয়ে আসলো। তারপর শফিক চাচা বলে ওঠে, তোমাকে আমি এত ভালোবাসতাম, এত তোমাকে ভালো জানতাম, আর তুমি এই প্রতিদান দিলে। তখন আমি কান্নার স্বরে বললাম, চাচা বিশ্বাস করেন, আমি এসব কিছুই করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। শফিক চাচা বলল, ব্যাস অনেক হয়েছে, তুমি কিছু না করলে তো তোমাকে ফাঁসিয়ে অনেক বড় কাজ করা হয়ে যাবে। তোমার এসব কথা আমি আর শুনতে চাই না। তারপর আমি নিজের মতো করে চুপ থাকি। তারপর আবার শফিক চাচা বলে ওঠে, তা কোথায় থাকবে শুনি? তোমার বাবা মা তো আর তোমায় তাদের সাথে থাকতে দিবে না। যা কাজ করছো তুমি, তার জন্য তো তারা তাদের মুখ কাউকে দেখাতে পারে না। রাফি বলল, দেখি চাচা, আল্লাহ কোথায় ব্যবস্থা করে। শফিক চাচা বলল, দেখো, তাই দেখো, আর ভালো হয়ে যাও। এই বলে শফিক চাচা আমার সামনে থেকে চলে গেল। তারপর আমি হাঁটা শুরু করলাম আমার বাড়ির দিকে। সবকিছু যেন পাল্টে গেছে। আগের মতো আর সেই গাছপালা নেই, আমাদের সেই খেলার বিশাল বড় মাঠও নেই, তার জায়গায় আছে শুধু বিশাল এক 10তলা বিল্ডিং। রাস্তাঘাট সব যেন আমার কাছে নতুন, অথচ এক সময় এই সবকিছু আমার কাছে কিছুই ছিল না। সব জায়গায় আমার চলাচল। তার 30 মিনিট পর অনেক কষ্ট করে খুঁজে বের করলাম আমার সেই বাড়ি। তবে আমার দেখা আর সেই 6 বছর আগের বাড়ি নয়, এক নতুন রুমের বাড়ি। আমি থাকার সময় এই বাড়ি ছিল 2 তলা, সেই বাড়ি এখন 5 তলা। আর বাড়ির গেটও বেশ বড় হয়েছে, সাথে বাড়িতে রাখা হয়েছে একটা দারোয়ান। তারপর বাড়ির গেটের সামনে নিজের একটি ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে বাবাকে ডাকতে থাকলাম, বাবা, ও বাবা, শুনছো আমি এসেছি। তার সাথে সাথে দারোয়ান এসে আমাকে ধমক দিয়ে বলল, এই বেটা, এখানে এইভাবে চিৎকার করছিস কেন? যা এখান থেকে। তখন অনেক খারাপ লাগলো, কারণ আমি আর সেই আগের রাফি নেই। মাথা ভর্তি চুল আর মুখ ভর্তি দাড়ি। আমাকে চেনাটা অনেক কষ্টের, তবুও যে কিভাবে শফিক চাচা আমাকে চিনলো তা আমার বোঝার বাইরে। হয়তো আমাকে অনেক বেশি ভালোবাসার জন্য আজ 8 বছর পরও আমাকে চিনছে। তবে সে আমার সেই 8 বছর আগের কথার মতো আজও আমায় বিশ্বাস করেনি। কেন যে তা করেনি আজও জানি না। সেদিন পুলিশ আমায় টানতে টানতে জেলে নিয়ে যাচ্ছিল, তবু শফিক চাচা তা দেখছিল। আমি শুধু পাগলের মতো বলছিলাম, আমি কিছু করিনি, আমি কিছু জানি না, কিন্তু কেউ আমার সেদিন কোনো কথা বিশ্বাস করেনি। তারপর দারোয়ানকে বললাম যে, এই বাড়ির মালিককে কি একটু ডেকে দিবেন? দারোয়ান বলল, কেন, আপনি কে? আর এই অসময় স্যারকে ডাকলে স্যার ভীষণ রাগ করবে, আপনি বরং পরে আসবেন। না ভাই, একটু কষ্ট করে গিয়ে বলেন না। দারোয়ান বলে, আরে ভাই, আজব লোক তো, বলছি না এখন ডাকতে পারবো না। আর আপনি স্যারের কি হন? তারপর আমি একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললাম,
আমি তার ছেলে হই। দারোয়ান বলল, এই মিয়া, আপনি মস্করা করার আর জায়গা পাননি? স্যারের একমাত্র ছেলে হৃদয় 1 মাস আগে তার বউ বাচ্চা নিয়ে আমেরিকায় গেল, আর আপনি বলেন যে আপনি তার ছেলে? হৃদয় নামটা শুনে বুঝতে দেরি হলো না যে এটা আমার আপন বড় ভাই, তবুও তার একমাত্র সন্তান মানে বুঝলাম না। তাই আবার দারোয়ানকে বললাম, ভাই এটা কি আহসান কবিরের বাড়ি না? দারোয়ান বলল, হ্যাঁ এটা তো কবির স্যারের বাড়ি, কেন কি হয়েছে? রাফি বলল যে বললেন তার একমাত্র সন্তান। দারোয়ান বলল, হ্যাঁ তার তো একমাত্র সন্তানই, আর সে হলো হৃদয়, তার নামেই তো কবির স্যার সব সম্পত্তি লিখে দিয়েছে। তারপর একটু থমকে গিয়ে বললাম, তা তোমার কবির স্যারের আর কোনো কি সন্তান নেই? তা তোমার কবির স্যারের কি আর কোনো সন্তান নেই? দারোয়ান বলবে, আর কোথা থেকে আসবে শুনি? তবে শুনেছি তার আরেকটি ছেলে ছিল যে কিনা 8 বছর আগে মারা গিয়েছে। এই কথা শুনে আমার কলিজাটা যেন ছিঁড়ে গেল, নিজের কানে যেন বিশ্বাস করতে পারছিলাম না। তারপর দারোয়ান বলল, কিছু বলছো না যে? আমি বললাম, ও কিছু না। তারপর আমি সেখান থেকে চলে আসার সময় দারোয়ান বলে উঠে যে, আপনি না কবির স্যারের সাথে দেখা করতে চাইলেন, তা চলে যান যে। রাফি বলল, না ভাই, আমি মনে হয় ভুল ঠিকানায় চলে এসেছি। দারোয়ান বলল, ও তাই বলি, আপনি আবার কেমনে কবির স্যারের ছেলে হন? তারপর আর আমি কিছু না বলে সেখান থেকে চলে আসি। আর রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবছি, আমার নিজের বাবা মাও তার সন্তানকে মৃত বলতে পারে? আমি কি তাদের কাছে এত বড়ই অপরাধী? এসব ভাবতে ভাবতে এক সময় আমি আমার সেই পরিচিত এক লেকের কাছে এসে পৌঁছাই। তবে এটাও আর 8 বছর আগের লেকের মতো নয়। লেকের চারপাশে হাঁটার জন্য রাস্তাও সেই রাস্তায় লাইট লাগানো হয়েছে। তবে কি এই 8 বছরে সবকিছু পরিবর্তন? তারপর লেকের পাশের এক জায়গায় বসি, দুপুরবেলা মাথার উপর রোদ, আর আমি লেকের পাশে একটি গাছের নিচের ছায়ায় বসি। ভালোই লাগছে এই গাছের ছায়া, মাঝে মাঝে রোদের ছায়ার মধ্যে হালকা করে শীতল বাতাস, চারিদিকে নিস্তব্ধ, কেউ নেই আশেপাশে। তারপর আমার নজর কাড়ল সেই গাছটি যেখানে আমি বসে আছি। পিছনে ঘুরে দেখি এই তো সেই গাছ, যেটা আজও আমার নিজের হাতে খোদাই করা নাম আছে। আজ 8 বছর পরও সেই গাছে আমার নাম খোদাই করা আছে। তারপর সেই গাছের দিকে তাকিয়ে থাকলাম। আজ এতগুলো বছর পরও সে আমার নামটি তার শরীরে ধরে রেখেছে। তবু আমার পরিবার আপনজন মনে রাখিনি। আমার এখন আর কিছু করার নেই। তারপর মনে পড়লো আমার বড় ভাই তো তাহলে বিয়ে করেছে। দারোয়ান বলল যে, যদিও ভাইয়ার বিয়ের ব্যাপারটা আমার অজানা কিছু না, আমি জেলে যাওয়ার আগেই ভাইয়ের বিয়ের ব্যাপারে কথাবার্তা চলছিল। সে তো এখন আমেরিকায়, সে কি তার সন্তানদের কাছে আমার কথা বলেছে? বলার তো কথাও না। আমার মতো চাচার কথা কি কোনো বাবা তার সন্তানদের কাছে বলবে? সেই 8 বছর ধরে অপেক্ষায় আছি, কবে আমি ছাড়া পাবো আর বাড়ির সবার সাথে দেখা করব। হয়তো 8 বছর পর আমাকে আবার সবাই বুকে জড়িয়ে ধরে কাছে টেনে নিবে। হয়তো বা তারা একদিন না একদিন আমার সত্যিটা জানবে। আমি অপরাধী নই, কিন্তু আজ বুঝলাম যে মানুষ চিরদিন বিশ্বাস মানুষের উপর থাকে না। তারপর অনেক সময় পার হয়ে গেল। হঠাৎ দেখি আকাশ কেমন যেন মেঘলা হয়ে গেছে, হিমেল বাতাস বইছে, মনে হয় তুমুল বৃষ্টি হবে। এদিকে কাল থেকে তেমন কিছু পেটেও পড়েনি। কাল এক মসজিদে মিলাদ ছিল, সেখান থেকে কিছু খাবার জুটছিল। কিন্তু আজ কি করব? আকাশ তেমন ভালো নেই, কখন যেন বৃষ্টি শুরু হয়। এদিকে কোথায় থাকবো, কি খাবো? আমার তো আপনজন থেকেও নেই। আমি কি তাহলে আজ থেকে 8 বছর আগে সত্যি এত বড় ভুল করছিলাম, যার জন্য আজ আমি সবার থেকে পর? 8 বছর আগে সত্যি এত বড় ভুল করছিলাম, যার জন্য আজ আমি সবার থেকে পর? তাহলে কি আমি নিজের দোষেই এমন সাজা ভোগ করলাম? আজ থেকে সেই 8 বছর আগে যখন আমি আমার বড়লোক মামার বাড়িতে বেড়াতে গেলাম, নিজের আপন মায়ের ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম কিছুদিনের জন্য ঘুরতে, কলেজ কিছুদিনের জন্য। তাই আমি ঘুরতে গিয়েছিলাম মামার বাড়িতে। শুধু ঘুরতে যাওয়ার জন্য নয়, বরং আরেকটি কারণ ছিল, আর তা হলো আমি আমার মামাতো বোনকে ভীষণ ভালোবাসতাম। তবে তা কখনো তাকে বলিনি। এবার ভেবেছিলাম বলবো, কারণ আমি এবার কলেজ পাশ করব, সেই বছর আরেকটি ভালো চাকরি খুঁজছি। তাকে অনেক দিন থেকে ভালোবাসি, তবে তা কখনো বলা হয়নি, কারণ তারা বিশাল বড় লোক। আমার মামার অনেক বড় ব্যবসায়ী, সে তুলনায় আমরা কিছুই না। তবে আমার মামা আমাকে ভীষণ ভালোবাসতো। আমার এটাও বিশ্বাস ছিল আমি তার মেয়েকে বিয়ে করতে চাইলে সে না করবে না। আমি যাকে ভীষণ ভালোবাসতাম সে ছিল আমার আপন মামাতো বোন ঋতু, যার জন্য আমাকে 8 বছর শাস্তি ভোগ করতে হয়েছে। টানা টানা চোখ, কোমর সমান কালো চুল, ধবধবে ফর্সা, ভীষণ মায়াবী এক মুখ। যে কেউ তাকে একবার দেখলেই তার মায়ায় পড়ে যাবে। হ্যাঁ, আমি এমন এক রূপসী বড়লোক বাবার রাজকুমারী মেয়েকে ভালোবাসছিলাম, যার জন্য আজ আমি সবার কাছে এক আকাশ সমান অপরাধী। তবে আমার ভালোবাসার জন্য নয়, বরং আমার তার উপর দুর্বলতার জন্য। ঋতুকে বলতে গেলে ছোট থেকে খুব পছন্দ করতাম, তবে সময়ের সাথে সাথে তার প্রতি অন্য একরকম অনুভূতি কাজ করা শুরু করে, যা আমি নিজেও একটা সময় বুঝতে পারি। সেদিন মামার বাড়ি রংপুর, তাদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। মামার বিশাল বাড়িতে বিশাল এক বাগান। তারপর মামার বাড়িতে যাওয়ার পর বাড়িতে ঢুকলাম, প্রায় 2 বছর পর এলাম। বাড়ির ডাইনিংয়ে সোফায় বসলাম,
তারপর মামা ও মামি আসলো, তাদেরকে সালাম দিলাম। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আসতে কোনো সমস্যা হয়নি তো? না মামা, হয়নি। তা মামা তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, তবে তোমার মামির জন্য তেমন ভালো নেই, সবসময় তার শাসন মেনে চলতে হয়। মামি বলল, ভাগনার সামনে খালি যত সব কথা। রাফি তুই আবার তোর মামার কথা শুনিস না। মামা হাসলো, তা কেন বলবো না শুনি? আমি আমার ভাগনার কাছে বিচার দিব না তো কার কাছে বিচার দিব? মামা আর মামি দুজনেই দুজনকে খুব ভালোবাসে, আর তারা এমনই নিজেদের মাঝে হাসি খুশি ভাব নিয়েই থাকে। আমি বললাম, ঠিকই তো, আমার মামা আমার কাছে বলবে না তো কার কাছে বলবে? মামা তুমি বলো। মামি বলল, কি বলবে শুনি? ডাক্তার বলছে মিষ্টি তাকে না খেতে, আর সে রাতে চুপি চুপি 5টা মিষ্টি খেয়েছে। আমি বললাম, হ্যাঁ বলো কি মামা, 5টা খেয়েছো? না মামা, তুমি এটা মোটেও ঠিক করো। মামি বলল, তাহলে বুঝো কেন শাসনে রাখি। তারপর মামা বলে, তাহলে মামি ভাগনা এক হয়ে গেলি, আমি তাহলে একা? মামি বলল, তাইলে বুঝো কেন তোমাকে শাসনে রাখি। মামা বলল, তাই তো, তাহলেই দেখি। তারপর হঠাৎ করে কারো পায়ের হিলের শব্দ পাই, কে যেন 2তলা সিঁড়ি দিয়ে নামছে। পরে উপরে চোখ তুলে দেখি মামাতো বোন ঋতু, তবে তাকে চেনাই যাচ্ছে না, সম্পূর্ণ আলাদা লাগছে। পরনে টপ আর জিন্স, হাতের আঙ্গুলে গোলাপি নীল পালিশ, ঠোঁটে লাল রঙের লিপস্টিক। তারপরে সে নিচে নামলো। তারপর মামা বলে ওঠে, দেখ কে এসেছে। পরে সে আমাকে দেখে তবুও কিছু বলে না, মামাকে বলে, বাবা আমার 50,000 টাকা লাগবে, দাও এখনই। মামা বলে, কেন, কালকেই না 20,000 টাকা নিলি, তবে আজ? ঋতু বলে, বাবা তুমিও না কিছু বোঝো না, কাল তো আমি ক্লাবে পার্টি করছি, সেখানে টাকা দিছি, আর আজ আমি আরেকটা পার্টিতে যাব, তার জন্য কিছু শপিং করা লাগবে। মামা বলে, আচ্ছা ঠিক আছে, বুঝছি বাবা বুঝছি, পরে নিস। ঋতু বলে, না বাবা আমার এখনই লাগবে, তুমি এখনই আমাকে টাকা দাও। মামা বলে, তা না হয় দিলাম, তা দেখ রাফি এসেছে, ওর সাথে একটু কথা বল, ও কতদিন পরে এলো। ঋতু বলে, এখানে কি বলার আছে, দেখছি তো এসেছে। মামি বলে, তা খালি দেখলেই হবে, কিছু কথাবার্তা বলবি না? ঋতু বলে, মা প্লিজ, আমার তাড়াতাড়ি যেতে হবে, ওদিকে আমার যেতে হবে। রাফি বলল, থাক মামি, বুঝছি ওর মনে হয় তারা আছে। ঋতু বলল, দেখছো তোমরা যেটা এত সময় না বুঝলে, ও সেটা ঠিকই বুঝছে। মামা বলল, যাক তারপরে একটু কথা বলার সাথে। ঋতু বলল, বাবা তুমি আবার কি শুরু করলে? মামা বলল, আচ্ছা বুঝছি, আমার রাজকুমারীটার খুব তাড়া আছে, নে টাকা নিয়ে যা। ঋতু বলল, হ্যাঁ বাবা আমাকে আরো 20,000 টাকা বেশি দিও। মামা বলল, কেন, আরো 20,000 টাকা দিয়ে কি করবি? ঋতু বলল, আমি আমার চুলগুলো চকলেট কালার করব, আমার না সব বান্ধবীদের চুল চকলেট কালার করা। তখন তার দিকে তাকিয়ে থাকলাম, তার অসম্ভব রূপের সাথে চুল কালার করা একদমই মানায় না, তাই আমি তখন বলে উঠি, তোমার চুল কালার করার চাইতে তোমাকে এমনিতে অনেক সুন্দর লাগছে, আর তুমি যদি আরো সাথে শাড়ি পরো তবে তোমাকে আরো সুন্দর লাগবে। এই কথা বলার পর সেই বলে উঠে, এই আমি তোর মতো কি খ্যাত, তুই এসবের কি বুঝবি, আর আমি পরবো শাড়ি, তুই আমার সম্পর্কে কিছু জানিস? মামি ঋতুকে বলে, এসব কি, কেউ কি অতিথির সাথে এমন ব্যবহার করে? ঋতু বলে, তা কি করবো শুনি, ও কেন আমার বিষয়ে মাথা ঘামাবে? মামি বলে, তাই বলে তুই ওকে এসব কথা বলবি? ঋতু বলে, তা কেন বলবো না শুনি, কেন যে তোমরা এসব খ্যাতকে এসব মডার্ন বাড়িতে নিয়ে আসো, আমি বুঝি না যত সব ছোট লোকেরা। মামি ঠাস করে ঋতুকে একটা থাপ্পড় মারে, কেউ মেহমানদের সাথে এমন ব্যবহার করে, দিন দিন একটা বেদব হচ্ছ। ঋতু বলে, মা তুমি আমার গায়ে হাত তুলতে পারলে এই ছোট লোকের জন্য? মামি বলছে, তুলছি, বেশ করছি, আরো তুলবো, যদি আরেকবার ওর সাথে খারাপ ব্যবহার করছো তো ভুলে যেও না, ও তোমার মামাতো ভাই আর তোমার চেয়েও বড়। ঋতু বলে ওঠে, আমি এই মায়ের প্রতিশোধ নিবই, দেখিস তোর কি হাল করি, রাফির উদ্দেশ্য করে বলে। তারপর সেই কথা বলেই গালে হাত দিতে দিতে চলে যায়। আমি বললাম, মামি তুমি আবার ওর গায়ে হাত তুলতে গেলে কেন? আমি কিছু মনে করিনি। মামা বলে, তুমি মেয়েটাকে অমন ভাবে কেন মারতে গেলে, ও তো এখন তোমার ছোট, হয়তো তেমন কিছু বোঝে না। আমি বললাম, হ্যাঁ মামি, তোমার এভাবে না মারলেও পারতে। তারপর মামি আর কিছু বলে না, সেখান থেকে চলে গেল। তারপর মামা বলে উঠে, কিরে মামা তুই আবার কিছু মনে করিস নি তো? আমি বললাম, না মামা, কি যে বলো, আমি কিছু মনে করিনি। মামা বলল, তুই আবার ওকে এসব শাড়ি পরার কথা কেন বলতে গেলি, কতগুলা কথা শুনিয়ে দিল। আমি বললাম, আরে মামা বাদ দাও তো এসব কথা। মামা বলল, ঠিক আছে, তুই তাহলে এখন রুমে গিয়ে রেস্ট নে, অনেক দূর থেকে এসেছিস, যা গিয়ে ফ্রেশ